ভাগ দিয়ে দিলেন বনে রেখে যাওয়া অংশকে। জাবেদা তখন বুঝেছিল পদ্ম সিরাজুলের কাছে আসলে জুলেখার প্রতিরূপ, আসলে জুলেখার প্রতিরূপ, কিন্তু মাহাদের কাছে সাথে এটাও অনুধাবন করেছিলেন তার জীবনে সেই 15 অভিশাপ যেন নতুনভাবে ফিরে এসেছে পদ্মর রূপে। বলতে গেলে জুলেখার মৃত্যু জাবেদার অন্তরের বিষ আরো গভীর করে দেয়। প্রথম দিকে যদিও সে চেয়েছিল পদ্মর ভালোই হোক, এতিম মেয়ে, কিন্তু মাহাদের পদ্মর প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়া, পদ্মর প্রতিটি হাসি, প্রতিটি খুশি যেন তাকে তার নিজের অপূর্ণতা আর একাকিত্বের কথা মনে করিয়ে দেয়। জাবেদার মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করত, আমি কি ভুল কিছু চেয়েছিলাম? শুধু একটি স্বাভাবিক সংসার আর স্বামীর ভালোবাসা। কেন কেন এরা এসে বারবার আমার জীবনের সবকিছু কেড়ে নিচ্ছে? এখন বর্তমানে পুরো পরিবার জাবেদার থেকে দূরে সরে গেছে। জাবেদা নিজেকে আরো বেশি একা মনে করে। সে বুঝতে পারে না তার এই একাকিত্বের জন্য কে দায়ী, তার নিজের ভুল নাকি বাপের বাড়ির লোকেদের কথা বেশি শোনা। কিন্তু তার মনে একটা বিশ্বাস গেঁথে গেছে যে জুলেখা আর পদ্ম তার জীবনের সকল সমস্যার মূল। অথচ সে একবারও নিজের দোষটা দেখতেই পেল না। পদ্মর প্রতি তার এই রাগ, অভিযোগ আরও বেড়ে গেল যখন দেখলো মাহাদু এখন পদ্মকে কেন্দ্র করে জীবন কাটাচ্ছে। জাবেদা মনে করে পদ্ম তার জীবনে সেই একই ধ্বংসের কাজ করেছে যা জুলেখা করেছিল এক সময়। মা তার স্বামীকে কেড়ে নিয়েছিল, এখন মেয়ে তার সন্তানকে কেড়ে নিতে এসেছে। এই সমস্ত দ্বন্দ্ব আর অভিমান তাকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছে যেখানে জাবেদা নিজের চারপাশের মানুষদের পুরোপুরি হারিয়ে ফেলেছে। অথচ সে এখন বুঝতে পারে না যে তার অযথা রাগ আর ভুল বোঝাবুঝি আসলে তার জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে। সামনের পথ বিপদ সংকুল। অতি বুদ্ধিমানের এই খবর শুনেই সাবধানে পথ চলতে থাকে। মধ্যম বর্গের বুদ্ধিমানেরা এক আধবার আছাড় খেয়ে সতর্ক হয়, কিন্তু কেউ কেউ আছে যারা আজীবন শেখেই না, বারবার আছাড় খায়, উঠে চলতে থাকে, আবার আছাড় খায়, আবার ওঠে। এরকমভাবে ওঠাপড়া চলতেই থাকে তাদের। তবে পথের দিকে সতর্ক দৃষ্টি না রেখে উপরের দিকে চেয়ে পথ চলে। আসলে এমনই এক সতর্ক বা বিতর্ক অসতর্ক চরিত্র হচ্ছেন জাবেদা। জাবেদার নিজের সংসারের প্রতি উদাসীন মনোভাব তাকে তার পরিবার থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে দিনকে দিন। সে একবার নিজ থেকে অনুতপ্ত হলো না নিজের কৃতকর্মের জন্য, বরং নিজের কাঁধ বাঁচাতে সব কিছুর দায় দিল পদ্মকে। তার মনে পদ্মর কারণেই আজ তার স্বামী সন্তান তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কোনো কিছু না জানা পদ্মর মন কাঁদে জাবেদার জন্য। তাই অতশত না ভেবে সে হাজির হয় জাবেদার ঘরে। নিজের মাকে পদ্ম কখনো চোখে দেখেনি, কিন্তু বুঝ হওয়ার পর ও জাবেদার মধ্যে হাজারবার নিজের মাকে খুঁজে বেরিয়েছে। কিন্তু জাবেদা পদ্মর মামি হলেও মা হতে পারেনি কখনো। হয়তো চাইনি, তাই হয়নি। কিন্তু পদ্মর মনে জাবেদার জন্য কোনো বিদ্বেষ ছিল না কোনোদিন, আজও নেই। ও দেখেছে বড় মামির সাথে আজকাল কেউ তেমন কথা বলে না, এমনকি বাড়িতে আগের মতো আর গলার স্বরও শোনা যায় না। আগে তো মামি তেমন কথা না বললেও কিছু না কিছুর কারণে অন্তত পদ্মকে ধমকাতেন, কিন্তু আজকাল তাও বন্ধ হয়ে গেছে। পদ্ম বুঝতে পারছে না হঠাৎ এমন কি হলো বাড়িতে, যার জন্য বাড়ির সবাই বড় মামির প্রতি এতটা নির্দয় আচরণ করছে। সদুত্তর কেউ পদ্মকে দেওয়ার প্রয়োজন মনে করেনি, কিন্তু কিশোরী মেয়েটা এটা অন্তত বুঝতে পারছে সবাই হয়তো কোনো একটা কারণে বড় মামির উপরে রেগে আছে। কিন্তু পদ্ম তো জাবেদার উপরে কখনো রাগ করে থাকতে পারে না। জাবেদার এই চুপচাপ থাকাটা ওর একটুও পছন্দ নয়। কেন যেন মানুষটাকে এমন শান্ত নির্লিপ্তভাবে দেখতে পারে না ও। হয়তো ছোটবেলা থেকে জাবেদার রুক্ষ রূপ দেখে আসছে, তাই তার বাইরে আর ভিন্ন কোনোভাবে জাবেদাকে কল্পনা করতেও অসুবিধা লাগে পদ্মর। এই ভেবে নিয়ে পদ্ম আজ আসে বড় মামকে স্বাভাবিক করতে। কিন্তু মেয়েটা তো আর জানে না পদ্মর উপস্থিতি জাবেদার কাটা গায়ে নুনের ছিটের মতো মনে হয়। তবে খুব শীঘ্রই পদ্ম বুঝতে পারে নিজের ভুল। পদ্ম সেদিন মামির ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মামি বসেছিলেন জানালার পাশে, বাইরে তাকিয়ে। তার এক সময়কাল কঠিন দৃঢ় মুখটা আজ যেন এক অদ্ভুত শূন্যতায় ভরে গেছে। পদ্ম সাহস করে এগিয়ে গেল। মামি, পদ্ম ডেকে উঠল, কণ্ঠ একটা কাঁপলো। তোমার শরীর ঠিক আছে? আজকাল তোমাকে বেশ ক্লান্ত দেখায়। জাবেদা কোনো উত্তর দিল না, তার চোখ জানালার বাইরে কোথাও গিয়ে আটকে ছিল। পদ্ম আরও একটু কাছে গিয়ে বলল, মামি, আমি জানি কিছু একটা ঘটেছে। সবাই তোমাকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? কেউ আমাকে কিছুই বলছে না। এবার জাবেদা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। তার চোখে ছিল অদ্ভুত এক রাগ ও হতাশার মিশ্রণ। তুই এখানে কি করিস পদ্ম? তোর সাহস কি করে হলো আমায় কে জিজ্ঞেস করার? তুই কি বুঝবি আমার কষ্ট? পদ্ম স্তব্ধ হয়ে গেল। সে কখনোই মামিকে এমন কথা বলতে শোনেনি, তবুও সে নরম গলায় বলল, তোমার কষ্ট হয়তো এখন আমি বুঝবো না, কিন্তু আমি জানতে চাই তোমার মতো আপন আমার আর কে আছে বলো তো? আমি তোমাকে এভাবে দেখতে পারবো না।
জাবেদা হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে উঠল। আমাকে এভাবে দেখতে পারিস না হাসালি। আসলে তুইও তোর মায়ের মতো মিথ্যাবাদী। তোর মা যেমন আমার সকল সুখ কেড়ে নিয়েছিল, তুইও ঠিক তেমনটা করেছিস। আমার জীবনের তোদের মতো কারো দরকার নেই, দূরে যা। পদ্ম চমকে উঠল। সে কখনো ভাবেনি জাবেদা তার মার সম্পর্কে এমন কথা বলবে। পদ্ম কান্না চেপে রাখতে পারল না, তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। পদ্ম জানতো ওর মায়ের প্রতি কোনো একটা রাগ পুষে রেখেছে মনে জাবেদা, কিন্তু এভাবে সরাসরি সেই রাগ পোষণ করবে কখনো ভাবেনি। গলার স্বর আটকে আসছিল, তবুও সে বলল, মামি তুমি কেন এমন করছো? আর আমি বা কি করেছি? তুমি যদি আমাকে অপছন্দ করো তাহলে বলো, আমাকে বলো, কিন্তু এতটা ঘৃণা কেন? তার কথা শেষ হবার আগেই জাবেদা তিক্ত স্বরে বলে ওঠে, ন্যাকামো করতে এসেছিস? সব কিছু করে এখন আমার কাছ থেকে আবার শুনতে এসেছিস কি হয়েছে? কেন তুই জানিস না তোর কারণে আমার পরিবার, আমার স্বামী, সন্তান সবাই আমাকে কেমন দূরে ঠেলে দিয়েছে? আমার একমাত্র সন্তান তোর কারণে কেমন একটু একটু করে পাল্টে যাচ্ছে। শুধু তোর কারণে আজও নিজের মাকেও ভুলতে বসেছে। মায়ের কষ্ট, মায়ের দুঃখ যেন কিছু না, ও সব কিছু যেন তুই। এসব কিছু জেনে ও কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস। না মামি, এসব সত্য না। আমি সত্যি তোমার পরোয়া করি, তাই তো জানতে এসেছি কি হয়েছে। তোমার এই অবস্থাটা আমি মেনে নিতে পারি না। তোমার যদি মনে হয় আমি তোমাকে কষ্ট দিচ্ছি তাহলে চলে যাব, কিন্তু তুমি বলো এসবে আমার দোষটা কোথায়? হয়েছে, আমার সামনে আর অভিনয় করতে হবে না। তোদের মা মেয়ের অভিনয় দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। কিন্তু মনে রাখিস, তোর মায়ের যেমন কোনোদিনও ভালো হয়নি, তেমন তোরও হবে না। দেখলি না কেমন ধুকে ধুকে মরেছে ও? শেষ পরিণতি তোরও এমন হবে। এটা একটা অসহায় মায়ের অভিশাপ। জাবেদার কথাগুলো শুনে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে পড়ে পদ্ম। কথাগুলো যে জাবেদাই বলেছে সেটাই যেন ঠিকঠাক বিশ্বাস করতে পারছিল না। নিজের এমন করুণ পরিস্থিতিতেও সে একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে এমন কটু কথা বলতে পারে তা হয়তো জাবেদাকে না দেখলে বোঝাই যেত না। প্রথমে ধাক্কা খেয়ে পদ্মর কথোপকথনের ইচ্ছেটাই মরে যায়। জাবেদাকে নিজের মতো ছেড়ে দিয়ে পদ্ম এবার নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঠিক তখনই আসে দ্বিতীয় ধাক্কাটা। পদ্মকে চুপচাপ সরে পড়তে দেখেই জাবেদা আবার হুঙ্কার ছাড়েন, আমার জন্য দরদ দেখেন হয়ে গেল বুঝি? নাকি দেখতে এসেছিলি তোর ছড়ানো আগুনে আমি কতটা পুড়েছি? জাবেদার কথাগুলো পীরের মতো ফুটছিল পদ্মর কানে। মামির মন খারাপ ভেবে প্রথমে গায়ে না মেখে চুপ থাকবে বলেই ঠিক করলেও শেষেরটা সহ্যের সীমা পার হতেই মুখ খুলে যায় মেয়েটা। তবুও শালীনতার সীমা পেরোতে দেয় না নিজের জিহ্বাকে। শান্ত স্বরেই বলে, বুঝ হওয়ার পর থেকেই দেখে আসছি তুমি কোনো কারণে আমার উপর রুষ্ট, কিন্তু বিশ্বাস করো সেই রুষ্টতার কারণ আমি আদৌ খুঁজে পাইনি। কিন্তু এখন মনে হচ্ছে কারণটা স্পষ্ট। আমি জানি না আমার মা তোমার এমন কি ক্ষতি করেছিল যার জন্য তার মৃত্যুর পরেও তোমার মন থেকে তার জন্য অভিযোগ দূর হয়নি, বরং তার রেশ ধরে তুমি আমাকেও আপন ভাবতে পারোনি এখনো। কিন্তু বিশ্বাস করো আমি সব সময় তোমাকে আমার পরম আপন মেনে আসছি, তাই তোমার প্রতি আমার অন্তরে কখনো কোনো বিদ্বেষ জাগেনি। আমি জানি না কেন তুমি এতটা ঘৃণা করো আমায়, কিন্তু আমি যে চাইলেও তোমাকে ঘৃণা করতে পারবো না। পদ্ম মন খারাপ করে নিজের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু হাঁটার ভঙ্গিতে তার ছিল হতাশা। তার চোখে জল আর ভ্রুগুলো কঞ্চিত। মাহাত তখন নিজের ঘরে দরজার পাশ থেকে পদ্মকে দেখছিল। মেয়েটার ছোট ছোট পায়ের শব্দে তার মন ভীষণ অস্থির হয়ে উঠল। সে জানে তার মা পদ্মকে এমন কিছু কথা বলেছে যা একজন নিষ্পাপ মেয়ের মন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, অথচ এখানে পদ্মর কোনো দোষই নেই। মাহাত দীর্ঘশ্বাস ফেলে তার ঘর থেকে বেরিয়ে এসে পদ্মকে থামালো। ফুল। মাহাত শান্ত গলায় ডাকলো। পদ্ম প্রথমে কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখের কোণে জমে থাকা অশ্রু পরিষ্কার করে দিচ্ছিল। ভেতরে ভেতরে সে কতটা ভেঙে পড়েছে, তবে মাহাদের সামনে সে দুর্বলতা প্রকাশ করতে চায়নি। গলার কাছে দলা পাকিয়ে ওঠা কান্না যেন সে কষ্টের সৃষ্টি গিলে নিচ্ছিল, কিন্তু তার নিঃশ্বাসের ভারী টানও বোঝা যাচ্ছিল সে কতটা কষ্টে আছে। মাহাত পদ্মের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো সে ভীষণভাবে অভিমানী হয়ে আছে। পদ্মর এই চুপচাপ থাকা, নিজেকে গুটিয়ে নেওয়া সবই মাহাত চেনে। পদ্মর কষ্ট ভরা মুখ দেখে তার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। মাহাত আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, ও ধীরে ধীরে এগিয়ে এসে দুহাত পদ্মকে কাছে টেনে নিল। গভীর মমতায় তাকে জড়িয়ে ধরল, যেন বলতে চাইল, তুই একা নস ফুল, আমি আছি তোর জন্য সব সময়। পদ্ম প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেল। মাহাত এখন খুব কমই এরকম ভাবে তাকে আগলে রাখে, তবে আজ যেন এটার খুব প্রয়োজন ছিল পদ্মর।
তার এই উষ্ণ আলিঙ্গনেই যেন এক নিমিষেই সব কষ্ট গড়ে গেল পদ্মর। পদ্ম চোখ বন্ধ করলো। বুকের মধ্যে জমে থাকা ব্যথাটা যেন একটু একটু করে হালকা হয়ে আসছিল। আমার ফুল, এত কষ্ট কেন পুষে রাখিস তুই? মাহাদের কণ্ঠটা গম্ভীর আর নরম হয়ে এলো। পদ্ম কোনো উত্তর দিল না, শুধু শক্ত করে আঁকড়ে ধরলো মাহাতকে, যেন এই মুহূর্তটা সে হাতছাড়া করতে চায় না। মাহাত এক হাতে তার চুলে বিলি কাটতে কাটতে ফিসফিস করে বলল, আমি তো আছি তোর জন্য, যত ঝড় আসুক তোর পাশে থাকবো। কেউ যদি তোকে কষ্ট দেয় তার আগে আমি দাঁড়াবো তোর সামনে। মাহাদের বুকের কাছে মাথা রাখতেই পদ্ম টের পেল তার হৃদস্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কণ্ঠ আর অভিমান এক ফোঁটা চোখের জল গুলে মিশে যাচ্ছে। চল, মন খারাপ ভুলে যাই, আজ শুধু হাসবো, শুধু আনন্দ করব। মাহাত পরম মমতায় পদ্মর কপালে ঠোঁট ছুঁয়ে বলল। পদ্ম একটু দূরে সরে এসে তার দিকে তাকালো। চোখের কোণে এখনো কিছুটা জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটের কোণে একচিলতে হাসির আভাস। মাহাত দেখলো তার ফুলের মুখে হাসি ফুটেছে। এর চেয়ে বড় তৃপ্তি তার কাছে আর কিছুই হতে পারে না। রিসোর্টটি ছিল পাহাড় উপত্যকার মাঝে, যেখানে সবুজ গাছপালা, মায়াবী ঘেরটোপ যেন একটি ছবির মতো পরিবেশ তৈরি করেছে। চারপাশে ঘন সবুজ বন, মাঝখানে দিয়ে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা নেমে আসছে। সূর্যের আলো পাহাড়ের গায়ে এসে পড়ে, আর সেই আলো ঝর্ণার জলে প্রতিফলিত হয়ে রূপালী আভা ছড়িয়ে বেড়াচ্ছে। রিসোর্টের গেট পার হওয়া মাত্রই পদ্ম থমকে দাঁড়িয়ে বলে, মাহাত ভাই, এটা কি আসলেই বাস্তব, না মানে মনে হচ্ছে স্বপ্নের কোনো জায়গায় এসে পড়েছি? মাহাত হাসে। পদ্মকে সাথে নিয়ে সে হাঁটা ধরে সাদা মার্বেলের তৈরি বাঁধানো পথে, যার দুই ধারে রং বেরঙের ফুল বাগান, যেখানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর বেগুনি রঙের অর্কিডের সমাহার। বাতাসে গোলাপ আর জুঁইয়ের মিষ্টি গন্ধ ভাসছিল। বাগানের মাঝখানে একটা বড় ফোয়ারা দেখতে পাওয়া গেল, যার পানিতে বৃষ্টির ফোঁটা পড়ার মতো আওয়াজ হচ্ছিল। পদ্ম হাঁটতে হাঁটতে মুগ্ধ হয়ে চারপাশের দৃশ্য দেখতে থাকে। ওর কাছে সবকিছুই কেমন নতুন নতুন মনে হচ্ছে। রিসোর্টের ফুলের বাগানের পাশ দিয়ে হাঁটার সময় আচমকাই মাহাত পদ্মর হাত শক্ত করে ধরে। পদ্ম একটু অবাক হলেও কিছু বলে না, বরং ও ভীষণ ভালো লাগে। অথচ এভাবে হাত ধরাধরি ওদের মধ্যে কোনো নতুন কিছু না, তবুও আজকের অনুভূতিটা যেন একটু ভিন্ন। প্রেম বলে বুঝি এত অল্প স্বল্প জিনিসপত্র মনে ধরে? পদ্ম তা জানত না। নিজের হতভাগ্য দশার রেশ কাটানোয় সে সবেমাত্র কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পুনরায় ধ্বনিত হলো চেনা মানুষটার সেই গম্ভীর কণ্ঠ। তোর হাতটা কত ছোট রে ফুল, অথচ দেখ সব সময় বড়দের মতো কথা বলিস, কিন্তু নিজের দিকে একবার আমার চোখ দিয়ে আমার চোখ দিয়ে তাকালে বুঝতে পারতি তুই আসলে এখনো একটা বাচ্চা। কত কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না, তবে ওর ছোট্ট মনে ভীষণ অভিমান হলো। মাহাত ভাই ওকে সারা জীবন বাচ্চা বাচ্চাই বলে গেল। হায় আল্লাহ, এই জীবনে বুঝি ওর আর বড় হওয়া হবে না। হয়তো নিজের মনের কথা মাহাত ভাইকে আর জানানোও হবে না। পদ্ম আসলে ছিল একদম খামখেয়ালি স্বভাবের মেয়ে। দুঃসাহসের কথা তার কৌতূহল ছিল 99% কিন্তু প্রেম, সেটার জন্য 1% আগ্রহও ছিল না। কেউ প্রেমের প্রস্তাব দিলে বিন্দুমাত্র ভাবনা ছাড়াই ফিরিয়ে দিত, আর কেউ তার প্রতি সামান্য উৎসাহ দেখালেও যথাসম্ভব এড়িয়ে চলত। কিন্তু এখন সে প্রেমে পড়েছে, আর তাও কার প্রেমে? নিজের মাহাত ভাই, সেই জলদস্যু যার চোখে পদ্ম কখনোই বড় হয়ে উঠতে পারেনি। যেন সে আজও সেই ছোট্ট দুরন্ত মেয়েটাই রয়ে গেছে। এই সত্যটা উপলব্ধির সঙ্গে সঙ্গে পদ্মর চোখ ধীরে ধীরে স্নিগ্ধ হয়ে উঠল। বুকের ভেতর যেন অদ্ভুত এক ভারী অনুভূতি ছড়িয়ে গেল, যেটার ব্যাখ্যা সে নিজেও জানে না। পদ্ম আনমানা হয়ে এসব কথাই ভাবছিল। বেলা প্রায় পড়েই এসেছে। দুপুর তিনটের হেলে যাওয়া রোদের দাঁড়িয়ে পদ্ম মাহাতের ভাবনায় নিমগ্ন। পাশেই ছিল মাহাত। হয়তো সবকিছু এত চুপচাপ দেখে সাথে চঞ্চল কিশোরীর মুখের দিকে তাকায়ও। কেমন উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে মেয়েটা। দৃশ্য যেন একদম দিশেহীন, উদ্দেশ্যহীন। আবার কার খেয়ালে ডুবে গেল এই ফুল? না, এবার ওকে কিছু একটা ভাবতেই হবে এই নিয়ে। মেয়েটার এই ক্ষণে ক্ষণে মগ্ন হওয়া মাহাদের ঠিক লাগে না। সময় সাপেক্ষে বুঝে কথা বলবে পদ্মর সাথে। কিছুক্ষণ চোখ থেকে মাহাত জিজ্ঞেস করলো, কি হয়েছে ফুল? মাহাত ভাই, এই জায়গাটা কত সুন্দর, তাই না? তোর ভালো লাগলেই হলো। এখন মনটা ভালো হয়েছে তো? অনেক হয়েছে। আমার সমস্ত দুঃখ কষ্ট যেন ভুলিয়ে দিয়েছো তুমি। এত সুন্দর জায়গায় এসে মনে হচ্ছে আমার জীবনটা নতুন করে শুরু হচ্ছে। মাহাত হেসে বলল,
জায়গার সৌন্দর্যের চেয়ে তোর আনন্দটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ফুল, বুঝলি? আর এত দুঃখ কেন মনে? কিছু কি হয়েছে? আচ্ছা, তুমি কেন সব সময় আমাকে ফুল বলে ডাকো? মাহাত হালকা হাসলো। পদ্মর কথা ঘোরানোর কৌশল ও খুব করেই বোঝে, কিছু বলল না, বরং কারণ তুই একটা ফুলের মতো কোমল, নরম আর মায়াময়। তবে তোর কাজকর্ম দেখলে মাঝে মাঝে মনে হয় তুই একটা কাঁটার মতো চটপটে আর সাহসীও বটে। পদ্ম মাহাদের বাহু ধরে কিলকিল করে হেসে উঠল। চোখে তার ছিল শিশিরের আলো, যা অজানা কোনো আনন্দে মেলে উঠেছে আজ। ওর মন সত্যিই ভালো হয়ে গেল। দুঃখীরা হারালো যেন কোনো দূর অজানায়। রিসোর্টের একটি বিশেষ আকর্ষণ হলো তার ঝর্ণাটি, যার পাহাড়ি পাথরের উপর দিয়ে কলকল শব্দে পানি বয়ে যাচ্ছে। এত সুন্দর সুযোগ পেয়ে পদ্ম সেখানে পা ভিজিয়ে বসে পড়ে। পানির ঠান্ডা স্পর্শ পদ্মকে যেন নতুন শক্তি দেয়। ওর চোখে মুখে যেন একটা শিশুসুলভ আনন্দ। কিছুক্ষণ পর মাহাদও পাশে এসে বসে, তার হাতে পানির একটা বোতল, যা এগিয়ে দেয় পদ্মর দিকে। পদ্ম তাড়াহুড়ো করে পানি খেতে গিয়ে কিছুটা পানি ওর গলা গড়িয়ে পড়ে। পদ্ম চারপাশে তাকিয়ে অস্বস্তিতে নিজের গাল থেকে পানির ফোঁটা মুছতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে মাহাত হালকা করে বলে, থাম তো, এমন ছোট জিনিস নিয়ে এত ভাবতে হবে না। ও বোতলটা পাশে রেখে নিজের হাত দিয়ে পদ্মর গাল থেকে নেমে আসা পানির রেখাটা যত্ন করে মুছে দিল। স্পর্শটা যেন এতটাই স্বাভাবিক যে পদ্ম কিছু বলতে গিয়েও থেমে যায়। মাহাত তখনও চোখে কোনো বাড়তি ভাব আনেনি, শুধু মৃদু হেসেই বলল, দেখ, কিছুই হয়নি, অথচ তুই কিভাবে রিয়্যাক্ট করছিস। পদ্ম চুপ করে থেকে চোখ নামিয়ে নেয়। মাহাদের স্পর্শের উষ্ণতা যেন ওর মনে অন্যরকম এক কোমলতা ছড়িয়ে দেয়। কিন্তু মাহাদের জন্য তা ছিল একদম সহজতল যন্ত্র, যা সবসময় ও করে। পদ্মকে হঠাৎ আবার এত চুপচাপ তাকিয়ে থাকতে দেখে মাহাত বলে, আচ্ছা, তুই সবসময় এত মুগ্ধ হয়ে চারপাশ দেখিস কেন ফুল? ছোটবেলার মতো এখনো এত বিস্ময় কেন তোর চোখে মুখে? পদ্ম কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে মুখে গভীর মুগ্ধতার ছাপ স্পষ্ট। মাহাত তার ভাবনায় ডুবে যাওয়া দেখেই যেন কৌতূহলে পড়ে যায়। কিছুক্ষণ পর পদ্ম ঠোঁটের কোণে এক অনির্বাচনীয় হাসি টেনে বলে, আমার কি মনে হয় জানো মাহাত ভাই, এই জায়গাগুলো আমাদের জীবনের ক্ষুদ্র সুখগুলোকে যেন আঙুল তুলে দেখিয়ে দেয়। এর প্রতিটি রংধনু, প্রতিটি বাতাসের ঝাপটা, এমনকি ঝর্ণার প্রতিটি ধ্বনিও আমাদের শেখায় কিভাবে ক্ষুদ্র জিনিসেও অন্তত সুখ খুঁজে পেতে হয়। এক হিসেবে প্রকৃতি আমাদের এক একটি বিষয় বার্তা দেয়। আমরা হয়তো বড় কিছুর পেছনে দৌড়তে গিয়ে জীবনের এই ক্ষুদ্র অথচ মহামূল্যবান উপহারগুলো ভুলে যাই, কদর করি না। মাহাত এক দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত দীপ্তি। হঠাৎই কি মনে করে মুখ ফসকে বলে উঠল, ফুল, তোর কি মনে হয় একদিন আমার জীবনও রঙিন হবে? আমার নিরস ক্যানভাসে কি কখনো সত্যিকারের রং আসবে? পদ্ম মুচকি হেসে বলল, রং তো সবার জীবনেই আসে মাহাত ভাই, শুধু তা দেখতে জানার জন্য একটা খোলা মন দরকার। মাহাত নির্বাক। পদ্মর কথা যেন ওর হৃদয়ের গভীরতর স্তর ছুঁয়ে যায়। ওর জীবনে এতদিন যে একঘেয়ে কাঠিন্য আর লক্ষ্যহীন যাত্রা ছিল, তা যেন নতুন রঙে রাঙা হয়ে ওঠে। তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে বলে, তুই জানিস, আমি এসবের দিকে কখনো এতটা খেয়াল দিয়ে দেখিনি। জীবন নিয়ে অত শত ভাবিও নি। আসলে সব সময় কেমন যেন দৌড়েই চলেছি, কোনো লক্ষ্য, কোনো মানে ছাড়াই। তোর কথাগুলো শুনে মনে হচ্ছে আমরা মানুষ আসলে ভুল পথে হেঁটে চলছি। ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে যদি জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে, তাহলে আমরা কেন এভাবে দিনরাত পার্থিব বস্তুগুলোর পেছনে ছুটে চলেছি? মাহাদের কণ্ঠে দ্বিধা আর আত্মলব্ধি। পদ্ম হেসে বলে, কারণ আমরা ঠিকঠাকভাবে জীবনের মানে বুঝি না। জীবন তো আসলে একটা ক্যানভাস মাহাত ভাই, সেখানে যদি আমরা শুধু বড় বড় রেখা টানি, তবে সে ক্যানভাস প্রাণহীন থেকে যাবে। কিন্তু যদি ছোট ছোট রং দিয়ে তাকে পূর্ণ করি, তবে সে ছবি জীবনের গল্প হয়ে উঠবে। পদ্মর এই সরল অথচ গভীর দার্শনিক কথাগুলো মাহাতকে স্তব্ধ করে দেয়। তাদের চারপাশে ঝর্ণার ধ্বনি, বাতাসের মিষ্টি গন্ধ আর সূর্যের সোনালি আলোয় ভরে ওঠা প্রকৃতি যেন এক অদৃশ্য সাক্ষী হয়ে যায়। ওর এখন পদ্মকে দেখে মনে হয় যেন প্রকৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। সে শুধু রূপের নয়,